সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর কৃপায় সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মহামারী যে এই করোনা কিন্তু আস্তে আস্তে আবার সামনের দিনগুলোতে এবং বর্তমান অবস্থায় আরো বেশি আকার ধারণ করেছে। এই জন্য আমরা সবাই যেভাবে পারি, যতটুকুন পারি সচেতন থাকার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ফরিয়াদ করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেফাজত করেন এবং সুস্থ রাখেন। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ু এবং এই জলবায়ুর যে প্রভাব। আমরা জলবায়ু পরিবর্তন এবং এইডস সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করতে চাই জলবায়ু নিয়ে। জলবায়ু কাকে বলে? অর্থাৎ কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ 1 দিন থেকে 7 দিনের যে বায়ু, তাপ, বৃষ্টিপাত ইত্যাদির গড়কে আবহাওয়া বলে। আর এই 30 বছরের যে আবহাওয়া, এই আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। এবং কোনো জায়গার গড় জলবায়ু দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক প্রভাব পড়ে তাকে জলবায়ু পরিবর্তন বোঝায়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণে বন্যা হয়, খরা হয়, বৃষ্টিপাত হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, সিডর ইত্যাদি এগুলো হয়। এটাই হচ্ছে জলবায়ু। আমরা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মতো বড় বড় 3টি নদী অববাহিকার সর্বনিম্নে বাংলাদেশের যেহেতু অবস্থান, এই কারণে বাংলাদেশের ভূখণ্ডের বিশাল অংশ সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থিত। এই কারণে জলবায়ু বিপর্যয়জনিত ক্ষতির তালিকায় বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি অন্যতম বলে আমরা বুঝতে পারি। এখন আলোচনা করতে চাই জলবায়ুর পরিবর্তন এর কারণ। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো পৃথিবীর উষ্ণতা। পৃথিবী উত্তপ্ত হচ্ছে, জলবায়ু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হয় এবং মূলত ঘটে প্রাকৃতিক কারণ, মানুষের সৃষ্টি কারণ। এই দুইটা কারণেই মূলত ঘটে থাকে। তো কারণ প্রাকৃতিক কারণে যেটা ঘটে থাকে সেটার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের মনুষ্য সৃষ্টি যেগুলো ঘটে থাকে আমরা এই পরিবেশটাকে বিপর্যয় দিকে নিয়ে যাই। কিরকম? যে মহাসাগরীয় পরিবর্তন হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সূর্যরশ্মির পরিবর্তন হয়। আমরা এখন যদি কিছুটা আলোচনা করি, যেমন বৈশ্বিক উষ্ণতা বা উষ্ণায়ন, আমরা এভাবে যদি বলি যে বর্তমানে বিজ্ঞানীরা দেখবা যে গবেষণা এবং জলবায়ু পরিবর্তনের জন্য মনুষ্য সৃষ্টি কারণকেই মুখ্য বলে বিবেচনা করেছেন। ওনারা এটা মতামত দিয়েছেন। তারা মানুষের দ্বারা উষ্ণতা বৃদ্ধিকারক গ্যাস নিঃসরণের পরিমাণ বৃদ্ধিকে এর জন্য দায়ী করেছেন। এজন্য প্রধান কারণ হচ্ছে উন্নত বিশ্বে ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানি, গ্রিন হাউস গ্যাস প্রভৃতির ব্যবহার। সাধারণত বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস সূর্যরশ্মির তাপ আটকে রেখে পৃথিবীকে উষ্ণ রাখে। বায়ুর মূল উপাদান অক্সিজেন ও নাইট্রোজেন হলেও
এর বাইরে রয়েছে কিছু গ্যাস। এগুলো হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, হ্যালোন, জলীয় বাষ্প, ওজোন গ্যাস, ক্লোরোকার্বন, এগুলো ইত্যাদি। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস মূলত আসলে আমি যেগুলো বললাম যে এগুলো সমন্বয় গঠিত একটা বিষয়। পৃথিবীর চারিপাশে একটা আবরণ তৈরি করে এই গ্রিন হাউস। এই আবরণ ভেদ করে সূর্যরশ্মি প্রবেশ গঠিত একটা আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাস পৃথিবীর চারপাশে আবরণ ভেদ করে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না। এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। এই যে এটা মোটামুটি বৈশ্বিক উষ্ণায়নের ভিতর আমরা বলতে পারি। তারপরে আরেকটা বিষয় আলোচনা করতে পারি যে ওজোন স্তরের ক্ষয়। আমাদের ব্যবহার্য যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, প্লাস্টিক, ফোম ইত্যাদি বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে হাইড্রোক্লোরোকার্বন। এই ক্লোরোকার্বন নামক হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এই ওজোন স্তরই সূর্যের আবেগ অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী জীবজগৎকে রক্ষা করে। বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়, জনসংখ্যা বৃদ্ধি পাবার ফলে ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র তৈরি, জ্বালানি কাজে ব্যবহার ইত্যাদি কারণে অপরিকল্পিত এবং অধিক বৃক্ষ নিধন করা হচ্ছে। এর ফলে বনভূমি উজাড় হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। এর ফলে বরফ গলছে এবং সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা অপরিকল্পিত এবং অপরিকল্পিত শিল্পায়ন রয়েছে। কৃষিতে রাসায়নিক যে দ্রব্য, এই রাসায়নিক দ্রব্য যে ব্যবহার হচ্ছে, এই কারণেই এই জলবায়ুর পরিবর্তনের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটার কারণে আমাদের নানা রকম যে শঙ্কা এটা তৈরি হচ্ছে। যেমন গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঋতু পরিবর্তনে সমস্যা হচ্ছে, বৃষ্টিপাত হ্রাস হচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে মিষ্টি পানি বা সুপেয় যে পানিটা, এই পানিটা সংকট দেখা দিচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, হিমবাহ হচ্ছে, নদ নদীর গতি প্রবাহ পরিবর্তন হচ্ছে। মানে এই যে সমস্যাগুলো, এইগুলো দেখা দিচ্ছে। এখন দেখা যায় যে এগুলোকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের কি কি করণীয় রয়েছে, সেই করণীয়গুলো কিন্তু আমরা করতে পারি, যে এগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু এইভাবে আলোচনা করি যে আর্থসামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে পথ কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদেরকে। পরিবেশ দূষণ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে হবে। মানে এগুলি এই বিষয়গুলো করণীয়। শিল্প উন্নত দেশগুলোকে গ্রিন হাউস গ্যাস উৎসারণ আরও কমিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তন সমস্যায় আমাদের এই কাজগুলো করতে হবে, অর্থাৎ পরিকল্পিত শিল্পায়ন করতে হবে, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার করতে হবে, স্বাভাবিক পানি স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। কাঠের যে ব্যবহার, এই ব্যবহার আমাদের কম করতে হবে, কারণ কাঠ ব্যবহার করলে গাছ কেটে ফেলতে হয়, এই জন্য সমস্যা দেখা যায়। বন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এর চারপাশে বিভিন্ন বিশেষ করে উপকূলে বনায়ন করতে হবে। উপকূলীয় এলাকায় আরও বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের আবহাওয়া সতর্ক সংকেত ব্যবস্থা জোরদার করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের বীমার ব্যবস্থা করতে হবে। এই যে ইটভাটা শিল্প, কলকারখানা, এগুলো যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের করতে হবে, নইলে আসলে জলবায়ুর এই যে প্রভাব, এই প্রভাবটা আমাদের থাকবে।
তো যা হোক, আমরা আমরা এই জন্য আমরা একটু সচেতন হব, এবং সচেতনতার মাধ্যমেই আমাদের কিন্তু এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারব। আমরা তোমাদের সাথে আর একটা বিষয় যেটা বলেছি যে এইডস নিয়ে আলোচনা করব। এইডসটা কি? আমরা অনেকেই এই এইডস রোগের বিষয়গুলো সম্পর্কে শুনেছি যে এটা একটা মরণ ব্যাধি, যদিও আমরা এরকম রোগী দেখা পাওয়া মুশকিল, যাদের হয় তারা সামনে আসে না। আগে একটা সময় ছিল যক্ষা, ক্যান্সার, এখন যক্ষার হচ্ছে, ক্যান্সারেরও ট্রিটমেন্ট হচ্ছে। এক সময় বলা হতো যার হয়েছে রক্ষা তার নাই রক্ষা, কিন্তু এখন চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। এই রোগের টিকাও বের হয়েছে, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে নিরাময় সম্ভব হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যে রোগটা আমাদেরকে বেশি ভাবাইয়া তুলেছে সেটা হচ্ছে এইডস। এইডস মূলত একটি ভাইরাস জনিত রোগ, অর্থাৎ এইচআইভি নামক এক ধরনের ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে এইডস রোগ সৃষ্টি হয়। এর পূর্ণাঙ্গ রূপ আমরা যদি বলি যে হিউম্যান ইমিউনো, এটা তোমাদের পরীক্ষা আসবে যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ যে ভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তাই হচ্ছে এইচআইভি। আর এইডস হলো এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরের এমন একটি অবস্থা যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এইডস হলো এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়। এইচআইভি ভাইরাসটি রক্তের সাদা কোষ নষ্ট করে দেয়, এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজমগুলো যে দ্বারা সংগঠিত রোগ সহজে শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস কোনো কার্যকর প্রতিষেধক এখনো আবিষ্কৃত যদিও হয় নাই। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অঞ্চলে 1971 সালে সর্বপ্রথম এইডস রোগের সন্ধান পাওয়া যায়। শুরু হয় এই রোগ নিয়ে প্রচুর লেখালেখি। যাই হোক, মোটামুটি 1989 সালে বাংলাদেশে মরণবন্দি শনাক্ত হয়। বর্তমান বিশ্বে প্রায় প্রতি বছরই প্রায় 27 লাখ লোক এইচআইভি বা এইডস রোগে মারা যায়। বাংলাদেশে এই এইডস রোগের প্রভাব, বাংলাদেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া খুবই দুরস্ক, কেননা সামাজিক কারণে এইডস আক্রান্ত রোগী বা তার আত্মীয় স্বজন তা প্রকাশ করে না। তবে সরকারি পরিসংখ্যান অনুসারে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে মোট 750-এর মতো এইডস রোগী সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে মোট জনসংখ্যা 1/4 10 থেকে 19 বছরের কিশোরী। বয়সন্ধিকালে কিশোর কিশোররা শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে তাদের চিন্তা আচরণ অনেক কৌতূহল জন্ম নেয়। আচ্ছা, এখন আমরা এই যে এইডস যে রোগটা, এই এইচআইভিটা কিভাবে ছাড়ব? আমরা যদি একটু সচেতন হই, আমরা এ থেকে মোটামুটি পরিত্রাণ পাবো। এটা হচ্ছে প্রথমত এটা আমরা যদি কারো এই রোগটা থাকে এবং তার শরীর থেকে যদি আমরা রক্ত নিয়ে নিজেদের শরীরে প্রবেশ করাই, তাহলে এই রোগটা আমাদের যে প্রবেশ করাবে তার শরীরে ঢুকবে। এবং ইনজেকশন, সুইচ, এইগুলো যদি একাধিক ব্যক্তি যদি ব্যবহার করে, তখন এগুলোর সম্ভাবনা থাকে। এইচআইভি সংক্রমণ মায়ের দুধের মাধ্যমে হয়। এইচআইভি এবং এইডস আক্রান্ত কোনো নারী বা পুরুষের সাথে অন্য কোনো সুস্থ নারী বা পুরুষ অনিরাপদ দৈহিক মিলন যদি করে, তখন এটা হয়। এইচআইভি সংক্রমণ যেমন কিডনি, কর্নিয়া ইত্যাদি বা সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে, এইচআইভি সংক্রামিত রোগের ক্ষেত্রে ব্যবহৃত অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে, এইগুলো দুধ পানের মাধ্যমে, এই বিভিন্নভাবে এই এইডসগুলো আমাদের ছড়িয়ে থাকে। আমাদের কিছু ভ্রান্ত ধারণাও আছে যে
আমরা কিভাবে এই স্রোত ছড়াচ্ছে, আমরা অনেক সময় মিথ্যা প্রোপাগান্ডাও ছড়িয়ে দিই বা বলে থাকি। যেমন এটা ছোঁয়াচে ভাইরাস, কেউ যদি কাউকে ছোঁয় তাহলে, তারপরে অনেক সময় বলা হয় যে এটা হাসি বা কাশির মাধ্যমে এই রোগটা ছড়িয়ে থাকে, মশার কামড়ের মাধ্যমে এটা ছড়িয়ে থাকে, এগুলো বলা হয়। এবং একই সাথে যদি মেলামেশা করা হয় বা কাজ করা হয় তাহলে এগুলো ছড়িয়ে থাকে, কোলাকুলি করলে ছড়িয়ে থাকে, হ্যান্ডশেক করলে ছড়িয়ে থাকে, খাদ্য এবং পানির মাধ্যমে ছড়ায়। এগুলো আসলে ভ্রান্ত একটি ধারণা। আমি যেগুলো বললাম আগে, যেগুলো বলেছি, এইভাবেই মূলত এই রোগটা ছড়িয়ে থাকে। এই রোগটা যদি কেউ যদি অ্যাফেক্টেড হয়, তখন কিভাবে বোঝা যাবে যে তার সিমটমগুলো কি থাকে। যে দেখা যায় যে সে যখন এটা দ্বারা আক্রান্ত হয়, তখন তার জ্বর হয়, গলা ব্যথা, শরীরে র্যাশ ওঠে, ম্যাজ ম্যাজ একটা মানে ভাব দেখা যায় শরীরে, 2 মাস অন্তর জ্বর হয়, শরীরের যে ওজন, এই ওজনটা কমে যায়, শরীরের বিভিন্ন স্থানে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়, গলা বগল ফুসকির গ্রন্থি ফুলে ওঠে, দীর্ঘদিন ধরে শুষ্ক কাশি থাকে, রোগীর সমস্ত শরীরে অস্বাভাবিক চুলকানি এটা দেখা দেয়, কৃমির প্রভাব দেখা যায়, হজম শক্তির যে বিষয় সেটা হ্রাস পেয়ে থাকে। এবং এইখানে যে বিষয়গুলো থাকে, যে যারা আক্রান্ত হয় তাদের প্রতি আমাদের কি কি আচরণ বা কেমন আচরণ করা উচিত, সেটা আমাদের ভালোভাবে জানা উচিত। কারণ যারা এই বিষয়ে আক্রান্ত হয় তারা অনেকটা অসহায় হয়ে পড়ে, এবং তাদেরকে সুস্থ করার জন্য মানসিকভাবে তাদের প্রতি আমাদের আচরণগুলো যেন ভালো হয়। যেমন তাদের প্রতি কেমন হতে হবে, আমাদের সহানুভূতিশীল হতে হবে। তাদের রাষ্ট্র বা সমাজ থেকে আমাদেরকে বঞ্চিত করা যাবে না। তাদের প্রতি আমাদের আচরণ ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ হতে হবে। তাদের প্রতি সহানুভূতিশীল ও যত্নবান আমাদেরকে হতে হবে। এইডস রোগীদের পরিচর্যার সময় স্বাভাবিক আচরণ করতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা সমাজকে করতে হবে, রাষ্ট্রকে করতে হবে, পরিবারকে করতে হবে। তাদের প্রতি কোনো মনোভাব, এমন মনোভাব যা বৈষম্যমূলক মনোভাব, তাদের প্রতি করা যাবে না। আমরা এই এইডস প্রতিরোধ আমরা কিভাবে করব, যে পারিবারিক যে মূল্যবোধ, এই মূল্যবোধের জায়গায় আমাদের রক্ষা করতে হবে। দাম্পত্য জীবনে বিশ্বস্ত থাকতে হবে, অশান্তি এড়িয়ে চলতে হবে। যৌনাচারের ক্ষেত্রে সংযম প্রদর্শন করতে হবে, সব ধরনের অনৈতিক ও বিকৃত যৌনাচার পরিহার করতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যৌন মিলনে নিরাপদ পদ্ধতি গ্রহণ করতে হবে। ইনজেকশনের সিরিঞ্জ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। মাদকদ্রব্য সেবন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সমকামিতার কুফল সম্পর্কে প্রচারণা করতে হবে। এইডস রোগ নির্ণয় ব্যবস্থা সুলভ ও সহজলভ্য করতে হবে। এটা আমাদের করতে হবে। আর বিশ্বের সকল ধর্মই বহুগামিতা, ব্যভিচার, নেশা এগুলো নিষিদ্ধ করা আছে। পরিচ্ছন্ন জীবন গঠন, অজ্ঞতা পরিহার, সব ধরনের রোগ মহামারী থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, এ সম্পর্কে বিশ্বের সকল ধর্মগ্রন্থেই কিন্তু বলা আছে। বিশেষ করে কোরআনে পাকে ও হাদিসে বলা আছে। যেমন সূরা বনী ইসরাইলে আয়াত 32 বলা আছে, সূরা নূর আয়াত 30-এ বলা আছে, আল বাকারায় বলা আছে, এইভাবে বলা আছে। আমাদের দেশে মানুষ সহজ সরল ধর্মভীরু, মসজিদ মন্দির গির্জা প্যাকড়া ইত্যাদি জীবনে দীর্ঘকাল থেকে ধর্মীয় একটা যে বিশ্বাস, সেই বিশ্বাস তাদের ভিতরে আছে। এজন্য এই কারণেই আমরা মোটামুটি অনেক দেশের চাইতে আমরা একটু সেফ থাকতে পারি। আমরা চাই যে আমাদের এই যে জীবনযাপন, এই জীবনযাপন যেন সংখ্যাহীন হয় এবং একটা উজ্জ্বল, একটা পরমাও এবং
একটা সচেতন ও সুচিন্তিত রাষ্ট্রের উদ্যোগের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা সকল খারাপ দিকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন ভালো থাকি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং ফরিয়াদ করা যে আমরা যেন সবাই সুস্থ এবং সুন্দর থাকতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে জলবায়ু এবং এইডস নিয়ে যে আলোচনা হলো, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝবে। তোমরা যদি আমার লেকচারটা দেখো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর জীবনের সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।